তুমি তো দেখতেছি নজরুলের মতো হয়ে গেছো, কাজী নজরুলের মতো হয়ে গেছো, কবি কবি ভাব, কবিতার অভাব। ঠিক আছে? তো হচ্ছে, দেখেন কারণ আমার মতো যারা গরিব স্টুডেন্ট আছে, তাদের কাছে ইংরেজি গ্রামারের সব থেকে সহজ একটা টপিক হচ্ছে আর্টিকেল। তো এই সহজ জিনিসটা অনেক সময় আপনার কাছে কি হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, বা আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এ মানেও তো একটি, এন মানেও তো একটি, তাহলে একটা জিনিস হলেই কি হতো, কেন দুইটা জিনিস হলো, এ হলো কেন এন হলো, আর আর্টিকেল জিনিসটা আসলে কি। এই পাঁচটা রুলস যদি আপনি মনে রাখেন, তাহলে এভরিথিং টোটাল আর্টিকেলস এর আপনি সবকিছু জেনে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইংলিশ গ্রামারের গরিবের আস্থার একটা জায়গা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেটা হচ্ছে, বুঝতে পারতেছেন কোনটা নিয়ে আলোচনা করব। তো হচ্ছে আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল কোনগুলা, এটা তো সবাই জানেন, এ এন ডি। তো গরিবের আস্থার জায়গা বলতেছি কেন, কারণ আমার মতো যারা গরিব স্টুডেন্ট আছে, তাদের কাছে ইংরেজি গ্রামারের সব থেকে সহজ একটা টপিক হচ্ছে আর্টিকেল। তো এই সহজ জিনিসটা অনেক সময় আপনার কাছে কি হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, বা আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। তো সেই সকল বিষয়গুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে সেই সকল বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হয়ে যাবো একদম। ঠিক আছে? তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আর্টিকেল অ্যাকচুয়ালি কারা? আর্টিকেল হচ্ছে এ এন্ড ডি। যারা আমার পূর্ববর্তী ক্লাসটা করেছেন, অর্থাৎ ডিটারমিনার ক্লাসটা করেছেন, তারা অ্যাকচুয়ালি জানেন যে এ এন্ড ডি হচ্ছে একটা ডিটারমিনার। তো এ এন্ড ডির নিয়মটা আসলে কি, আর আর্টিকেলস জিনিসটা আসলে কি? তো আর্টিকেলস জিনিসটা হচ্ছে ইংলিশ গ্রামারে উচ্চারণের উপরে ভিত্তি করে এ হয়, এন হয় এবং ডি হয়, উচ্চারণের উপরে ভিত্তি করে। এবং এই উচ্চারণকে সঠিক করার জন্য, উচ্চারণকে আপনার কোনটার ক্ষেত্রে এ বসবে, কোনটার ক্ষেত্রে এন বসবে, সেটাই আমাদের মূলত আর্টিকেলসটা আমাদেরকে শেখায়, সেই জিনিসটা শেখায়। এখন আপনি বলতে পারেন এ মানেও তো একটি, এন মানেও তো একটি, তাহলে কোথায় এ বসে? আর তাহলে একটা জিনিস হলেই কি হতো, কেন দুইটা জিনিস হলো, এ হলো কেন এন হলো? অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনি যদি বারবার কিছু জিনিস বারবার ক্ষেত্রে আপনার উচ্চারণ করার সুবিধার্থে আপনার আপনি দেখেন, আমরা যদি একটা উচ্চারণ করি, যেমন ধরেন যে অ্যাপেল। ঠিক আছে? আমরা বলতেছি কি অ্যাপেল, অ্যাপেল মানে কি আপেল। ঠিক আছে? তাহলে আমরা যদি এ অ্যাপেল বলতে যাই, তাহলে দেখেন আপনার উচ্চারণ করতে যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। ঠিক আছে? তাহলে এই বাধাগ্রস্ত হওয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মূলত আর্টিকেলসটা আপনার নিয়ে আসা হয়েছে ইংরেজি গ্রামারে। অর্থাৎ আপনার উচ্চারণকে সহজ করার জন্য, এক কথায় উচ্চারণকে সহজ করার জন্য আপনার আর্টিকেলটা নিয়ে আসা হয়েছে। তো এত কথা বলবো না, আমরা খুব দ্রুত আর্টিকেলস এর যে বেসিক যে রুলটা আছে, সেটা হচ্ছে ইংরেজি অক্ষর মোট আছে 26টা। এই 26টা লেটারের ভিতরে আপনার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। তো কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বাংলা আমরা যেটাকে ব্যঞ্জন বর্ণ বলি। আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এবং ভাওয়েল হচ্ছে কি স্বরবর্ণ। ইংরেজি গ্রামারে স্বরবর্ণ আছে মোট 5টা, এ ই আই ও ইউ। তাহলে এই যে যে স্বরবর্ণগুলো আছে, যখন এই স্বরবর্ণগুলো কোথাও ব্যবহার হয়, কোনো ওয়ার্ডের শুরুতে যদি সেটি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল হয়, তাহলে তার পূর্বে এন বসে। এটা একদম বেসিক রুলস, আর্টিকেলস এর একদম প্রথম রুলস। আর বাদ বাকি যে কনসোনেন্ট আছে, যে 21টা কনসোনেন্ট আছে, সেই 21টা কনসোনেন্ট কোনো ওয়ার্ডের পূর্বে বসলে তার পূর্বে হয় এ। তাহলে এটা তো আমরা জানলাম। এখন তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, যে ব্যতিক্রম যে জিনিসগুলো আছে, এই সাধারণ জিনিসগুলো আপনার কিন্তু সাধারণত পরীক্ষায় দেয়, কিন্তু খুব কম। কিন্তু সবসময় কি করে, আপনাকে পেঁচানো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে দেয়। তো মোটামুটি কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ডি বসবে, তার জন্য মোটামুটি আমি 5টা রুলস লিখছি। এই 5টা রুলস যদি আপনি মনে রাখেন, তাহলে এভরিথিং টোটাল আর্টিকেলস এর আপনি সবকিছু জেনে ফেলতে পারবেন। তো চলেন দেখি প্রথম প্রথম রুলসটা আমাদের কি বলছে। তাহলে প্রথম রুলসটা বলছে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে এন হয়। কেমন? কনসোনেন্ট কি, কনসোনেন্টের পূর্বে আমরা তো সাধারণত জানি কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে। কিন্তু কনসোনেন্টের উচ্চারণ, আমি পূর্বেই বলছি যে আর্টিকেলস মানে কি আপনাকে উচ্চারণ করতে আপনাকে সহায়তা করে, অর্থাৎ আপনার উচ্চারণটা সঠিক করার জন্য কিন্তু আর্টিকেলসটা ইংরেজি গ্রামারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে অবশ্যই সেখানে কি বসবে, এন বসবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অর্থাৎ তিনি একজন সৎ মানুষ, তিনি একজন সৎ মানুষ। তাহলে দেখেন অনেস্ট, অনেস্টের প্রথমে কি আছে, কনসোনেন্ট আছে, এইচ কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে সাধারণত কি হয়, এ হয়,
কিন্তু এখানে কি হয়েছে, উচ্চারণ হয়েছে কি অনেস্ট, এর মতো উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, অর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে এই কারণে উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ভাওয়েলের মতো হচ্ছে। এই কারণে এখানে কি বসছে, এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে কি বসছে, অ্যান বসছে। আচ্ছা দেখেন, আপনি এখানে যদি এ বলতেন তাহলে দেখেন আপনার এই জিনিসটা উচ্চারণ করতে একটু আপনার বেঁধে যেত, ঠিক আছে। আপনি একটু উচ্চারণ করে দেখেন, হি ইজ এ অনেস্ট ম্যান, শুনতে অতটা ভালো লাগে না। এবং এই কারণেই আপনার উচ্চারণটা যাতে সঠিক হয় এবং উচ্চারণটা যাতে শ্রুতিমধুর হয়, এই কারণে কিন্তু ইংরেজি গ্রামারে আর্টিকেলসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা হয়তো অনেকে জানতেন না যে আর্টিকেলসের আসলে কাজটা কি। তা আর্টিকেলের মূল কাজটা হচ্ছে কি, উচ্চারণকে আপনাকে সহজ করার জন্য আপনাকে আর্টিকেলসটা ইংরেজি গ্রামারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, তাহলে এটা মনে রাখবেন, 1 নম্বর রুলস, কনসোনেন্টের উচ্চারণ যদি ভালোর মতো হয় তাহলে সেটা কি হবে, অ্যান উচ্চারিত হবে। ওকে, সেকেন্ড যে রুলসটা আমাদেরকে বলছে সেটা বলছে কি, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি হবে, এ হবে। অর্থাৎ ভাওয়েলের পূর্বে সাধারণত কি হয়, অ্যান হয়। ভাওয়েলের পূর্বে সাধারণত কি হয়, সাধারণ নিয়ম অনুসারে অ্যান হয়। কিন্তু তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ ইউ এর মতো হলে সেটা কি হবে, এ উচ্চারিত হবে। যেমন শি রিডস ইন ইউনিভার্সিটি। ওকে, তাহলে সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে এ হবে না অ্যান হবে। তাহলে দেখেন, ইউনিভার্সিটি উচ্চারণ করতে আপনাকে ফার্স্টে কি কি আসতেছে, ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। সো সুতরাং এটা কি হবে, এখানে এ হবে। এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে আপনাকে কি বসবে, এ বসবে। তাহলে আশা করি এই রুলসটা বুঝতে পারছেন যে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে, অবশ্যই এ বসবে, ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি। আই বট, কি হবে, এ হবে না অ্যান হবে, কোনটা হবে আপনারা বলেন। ইউই মানে কি, ইউই মানে হচ্ছে যে ভেড়া, ভেড়া জাতীয় যে এগুলো আছে সেটা হচ্ছে ইউই। তাহলে এটার উচ্চারণ দেখেন, আপনি উচ্চারণটা করেন ইউই, ইউই, তার মানে কি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এর পূর্বে কি বসবে, এ বসবে। আশা করি সেকেন্ড যে রুলসটা আছে এই রুলসটা আপনারা বুঝতে পারছেন। আপনি বিভিন্ন বইতে তারপরে বিভিন্ন জায়গায় শীট কোচিং বিভিন্ন জায়গায় দেখবেন, যখন আর্টিকেলস পড়াবে এক গাদা রুলস ধরাই দিবে, 30-35টা রুলস ধরাই দিবে হাতে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ রুলস পড়েন, কিন্তু এত রুলস পড়লে আসলে মনে রাখা খুব কষ্টকর, সো টাফ। তো আমরা যদি একটু সিস্টেমিক ওয়েতে একটু আহ, পড়াশোনাটা যদি করি, একটু সিস্টেমিক ওয়েতে পড়াটা লেখাটা করি, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়। আসলে কিন্তু জিনিসগুলো খুব কঠিন না, খুব ইজি। ওইটাকে সুন্দর করে আমরা যদি একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে যদি পড়ি তাহলে জিনিসগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকবে। ওকে, তাহলে আশা করি সেকেন্ড রুলসটা আপনারা বুঝতে পারছেন সবাই। তো চলেন থার্ড রুলসটা দেখি। আচ্ছা, থার্ড রুলস কি বলছে, সংক্ষিপ্ত নাম। সংক্ষিপ্ত নাম কেমন, যেমন ধরেন কিছু কিছু নামের সংক্ষিপ্ত রূপ আছে, যেমন ধরেন এমবিবিএস, যারা ডাক্তারি পড়ে তাদেরকে এমবিবিএস ডক্টর। তারপরে ধরেন হচ্ছে এফআরসিএস। ওকে, এফআরসিএস এটা হচ্ছে ডাক্তারি রিলেটেড একটা জিনিস, যেমন ধরেন বিএসসি, বিএসসি, বিবিএ, এগুলো সব হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তারপরে ধরেন ডিআইজি, ডিআইজি পুলিশের যারা আছে ডিআইজি, ঠিক আছে। এই যে 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 জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কি মনে রাখবেন, সংক্ষিপ্ত রূপের উচ্চারণ আগেই বলেছি আর্টিকেলস মানেই হচ্ছে কি উচ্চারণের সাথে আপনার সবকিছু সম্পর্কযুক্ত, ঠিক আছে। অর্থাৎ আপনার উচ্চারণকে সহজ করার জন্যই মূলত আর্টিকেলসটা নিয়ে আসা হয়েছে। তাহলে উচ্চারণ যদি কিসের মতো হয়, কনসোনেন্টের মতো হয়, তাহলে কি বসবে, এ বসবে। এই যে সংক্ষিপ্ত নামগুলো লেখছি, এবার আপনি উচ্চারণ করেন। যেটার উচ্চারণ কনসোনেন্টের মতো সেটা এ, আর যেটার উচ্চারণ ভাওয়েলের মতো সেটা হচ্ছে কি এন। তাহলে প্রথমে এমবিবিএস আমরা উচ্চারণ যদি করি, কি উচ্চারণ করি, এমবিবিএস, তাহলে কি প্রথমে এ উচ্চারিত হচ্ছে না আপনার, তাহলে যেহেতু এ উচ্চারিত হচ্ছে তাহলে আপনি এখন বলেন কি হবে এখানে, এখানে হবে হচ্ছে এন, কারণ এটা হচ্ছে কি একটা ভাওয়েল। ওকে, তাহলে পরেরটা কি হবে বলেন তো, এফ আর সি এস, এফ আর সি এস, প্রথমে দেখেন এ কিন্তু উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে, এন হবে। ওকে, আচ্ছা, তারপরটাও যদি উচ্চারণ করি বিএসসি, এখানে কি কোনো ভাওয়েল উচ্চারণ হচ্ছে না, বি বির মতোই উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে কি বলবে, এখানে বসবে এ। আচ্ছা,
ঠিক তেমন যদি ডিআইজি বলি আমরা, তাহলে কি হবে? দেখেন এটাও কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে? এখানে এ হবে। তাহলে আশা করি 3 নাম্বার যে রুলসটা আছে এই রুলসটা সবার মনে থাকবে এবং সবাই জিনিসটা আশা করি বুঝতে পারছে। তো দেখেন এই যে 5টা রুলস লিখছি, এই 5টা রুলস আপনি যদি কমপ্লিট করে মনে রাখতে পারেন, তাহলে আপনার আর্টিকেলের কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় ডি বসবে, এই জিনিসগুলো আপনার আর কখনোই সমস্যা হবে না। আর বেসিক রুলসটা তো সেটা সবাই জানে, আমরা সেই ক্লাস 6 থেকে আর্টিকেলস পড়ে আসতেছি যে বেসিক রুলস কি, কনসোনেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, ঠিক আছে? এই জিনিসগুলো বেসিক রুলস। ওকে, আচ্ছা 4 নাম্বার যে রুলসটা সেটার একটু বিস্তারিত আছে, এটা একটু সময় নিয়ে আমরা একটু পড়বো। যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে কি বসবে? দি বসবে। নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, এখন এই নির্দিষ্ট করে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যে কোনো কিছু হতে পারে। সেটা হতে পারে সময়, সেটা হতে পারে কোনো স্থানের নাম, হতে পারে সেটা নদীর নাম, পাহাড়ের নাম, কোনো নির্দিষ্ট কিতাব অর্থাৎ বইয়ের নাম, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে, এক কথায় আপনি জিনিসটা মনে রাখবেন, নির্দিষ্ট করে বোঝালেই সেটা কি হবে? দি হবে। ওকে, তাহলে এর এর ভিতরে দেখেন নির্দিষ্টর ভিতরে কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে। যে একটা নির্দিষ্ট করে আমি যদি কোনো একটা জায়গার নাম বলি, নির্দিষ্ট করে যদি আমি একটা বইয়ের নাম বলি, নির্দিষ্ট করে যদি আমি একটা নদীর নাম বলি, যেমন আমরা বলতে পারি দা পদ্মা, ঠিক আছে? ওকে, দা পদ্মা, মেঘনা, মেঘনা, আমাজন, ঠিক আছে? এগুলো দেখেন নদীর নাম, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। ধরেন এভারেস্ট, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে এভারেস্ট। আচ্ছা, নির্দিষ্ট করে কি? ধরেন আমরা কোনো একটা নির্দিষ্ট জাতিকে বোঝাতে চাই, যেমন দা ইংলিশ। যখন আমরা বলবো দা ইংলিশ, দা ইংলিশ, were ruled all over the country, all over the world, all over the world. ওকে, তা ইংলিশ নির্দিষ্ট করে কারা সারা বিশ্ব শাসন করছিল? ইংলিশরা শাসন করছিল। তাহলে ইংলিশটা কি একটা জাতি? নির্দিষ্ট করে আমরা একটা জাতিকেই বোঝাচ্ছি, আমরা কিন্তু অন্য কোনো কিছুকে বোঝাচ্ছি না। নির্দিষ্ট করে যখন একটা জাতিকে বোঝাচ্ছি আমরা, তখন নির্দিষ্ট করে বোঝালেই তার পূর্বে কি বসবে? অবশ্যই কি বসবে? দি বসবে, ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট করে বুঝলাম। তাহলে এটা যদি একটা ভাষা হতো, এটা যদি একটা কি হতো? ভাষা হতো, ভাষার নামের পূর্বে সাধারণত কি বসে না? দি বসে না। কিন্তু নির্দিষ্ট করে যদি আমরা ভাষাটাকে বোঝাতাম, নির্দিষ্ট করে বললেই সেটা কি হবে? আপনার সেখানে দি বসবে। তো এটা আমরা কোথায় বসে না, আর্টিকেলসটা কোথায় বসে না, এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এর পরবর্তী পার্টে আমরা দেখব যে কোথায় বসে না, এবং এটা খুবই কনফিউশনিং একটা জায়গা। এবং যারা বিশেষ করে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করে, যেমন ধরেন বিসিএস, প্রাইমারি পরীক্ষা, ব্যাংক জব, যে সকল পরীক্ষাগুলো আছে, অ্যাডমিশন টেস্ট, এই সকল যে পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেই সকল পরীক্ষাগুলোতে কিন্তু এই জিনিসগুলা খুব বেশি কনফিউশনিং যে বিষয়গুলো আছে সেগুলো কি করে, অনেক বেশি স্যাররা খুঁটে 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 ওইখান থেকে কিন্তু প্রশ্ন করে। আর যখনই ওরকম প্রশ্ন করে, তখনই আপনার মাথাটা কিন্তু কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। সো ওই জিনিসগুলো আমরা পরবর্তী পার্টে দেখবো, ঠিক আছে? তাহলে আপনি এটা মনে রাখবেন, নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে, যদি আমরা নির্দিষ্ট করে কোনো বইয়ের নাম বলি, যেমন গালিভার্স ট্রাভেল, গালিভার্স, গালিভার্স ট্রাভেল, গালিভার্স ট্রাভেল, এটা একটা বইয়ের নাম, বিখ্যাত একটা বইয়ের নাম। তো এরপরে কি হবে? এর সামনে কি বসবে? অবশ্যই কি বসবে? দি বসবে। দা গালিভার্স ট্রাভেল, এটা একটা বইয়ের নাম। তারপরে যদি আমরা কোরআন, তাহলে কি হবে? অবশ্যই দি হবে। ধর্মীয় গ্রন্থ বোঝাচ্ছে এবং নির্দিষ্ট করে কিন্তু বোঝাচ্ছে, কারণ এটা মুসলিম সম্প্রদায়ের সব থেকে ধর্মীয় হচ্ছে সর্বোচ্চ বই। এবং আপনি যদি বলেন দা বাইবেল, ঠিক আছে? তাহলে বাইবেলের নামের পূর্বে আপনি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন, তাহলে নির্দিষ্টের ভিতরে দেখেন অনেক কিছু পড়ে যাচ্ছে। তাহলে আপনি পরীক্ষার সময় অবশ্যই এই জিনিসটা আপনি একটু মনে করবেন, যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে, ইন্ডিকেট করলেই সেখানে কি বসবে? দি বসবে, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার যে রুলসটা বলছে সেটা হচ্ছে কি? সুপারলেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে কি বসবে? সুপারলেটিভের ক্ষেত্রে কি বসবে? ডি বসবে। আচ্ছা, সুপারলেটিভ কোনটা? সুপারলেটিভ, সুপারলেটিভ যে ফর্মগুলো আছে, যেমন আমরা যদি বলি she
ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। অর্থাৎ টলেস্ট মানে কি? সর্বোচ্চ, সবচেয়ে বেশি উচ্চতা। তাহলে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ সে সব থেকে লম্বা মেয়ে এই ক্লাসের ভিতরে। দেখেন ক্লাসের পূর্বেও কিন্তু একটা দি বসাইছি। তাহলে 5 নম্বরের আগের রুলসটা আমরা কি বলছি? নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে তাহলে কি বসবে? তার পূর্বে অবশ্যই দি বসবে। তাহলে এখানে কিন্তু ক্লাসটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে এই ক্লাসের ভিতরে সব থেকে লম্বা মেয়েটাকে এই শি। তাহলে এখানে একটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে। সুপারলেটিভ ফর্ম কি? যেটা সর্বোচ্চ জিনিসটা বোঝায়। ঠিক আছে, সুপারলেটিভ বোঝাচ্ছে। তাহলে সুপারলেটিভ বোঝালে তার পূর্বে কি বসবে? অবশ্যই অবশ্যই কি বসবে? দি বসবে সুপারলেটিভের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এবার আমরা একটা উদাহরণ দিই, কমেন্টসে লিখে ফেলুন তো অ্যান্সারটা কেমন হয়। ধরেন এরকম লিখলাম, ওকে। তাহলে দেখেন আমরা শূন্যস্থান, এসএসসি এইচএসসি লেভেলে শূন্যস্থান আসে, আর্টিকেলস থেকে একটা শূন্যস্থান থাকে। তাহলে এখানে একটা শূন্যস্থান আমরা দিছি। তাহলে বলেন তো কোথায় আর্টিকেল বসবে এবং কোথায় আর্টিকেল বসবে না, এবং কোথায় কোন আর্টিকেলটা বসবে। তাহলে ফার্স্টে আমরা আপনি ভিডিওটা পজ করে আপনি অ্যান্সারটা কমেন্টসে লিখে ফেলতে পারেন। ঠিক আছে, আর যারা পারেন, যারা হাসতেছেন, ঠিক আছে, তো অনেকে আছে যে এই সিম্পল জিনিসটুকু অনেকে বুঝতে পারে না, আমার মতো জিরো লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, গরিবের শেষ ভরসা আর কি। তো তাদের জন্য আমরা এই কটা রুলস আপনি যদি মনে রাখেন তাহলে আপনার আর্টিকেলে ইনশাল্লাহ আপনি জিনিসগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো যারা উত্তর দিতে পারছেন কংগ্রেচুলেশনস, আপনারা অনেক ভালো পারেন আমার থেকে। বাট চলেন উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো হবে হচ্ছে, প্রথমে হবে দি, সব জায়গায় দি বসবে, সব জায়গায় দি বসবে। ওকে, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি। কি বলছে? সুন্দরবন। সুন্দরবন কি? একটা ফরেস্ট, অর্থাৎ একটা বন, বনের নাম। তাহলে কি নির্দিষ্ট করে একটা বনের নামই বলতেছি কিন্তু আমরা। ঠিক আছে, বিশ্বে তো অনেক বন আছে। বিশ্বের সব থেকে বড় আহ বনের নাম কি বলেন তো? আমাজন জঙ্গল হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বনের, বড় বন আর কি। বন মানে আবার ভাই বোন মনে ভেবেন না, ঠিক আছে। মানে পৃথিবীর সব থেকে বড় ফরেস্ট হচ্ছে কি? আমাজন। কিন্তু সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ সমুদ্র উপকূলে যে বনগুলো থাকে তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, তাহলে পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। তাহলে কিন্তু শুধুমাত্র পৃথিবীর অনেক দেশে কিন্তু উপকূলে কি থাকে? বনাঞ্চল থাকে, কিন্তু সুন্দরবনটা কিন্তু সব থেকে বড়। এই কারণে নির্দিষ্ট করে আমরা কাকে বোঝাচ্ছি? সুন্দরবনকে বোঝাচ্ছি। সো অবশ্যই নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? তার পূর্বে দি বসবে। তাহলে কি? দা সুন্দরবন ইজ ওয়ান অফ, এখানে দেখেন একটা সুপারলেটিভ ফর্ম বসছে। সুপারলেটিভ মানে কি? সব থেকে বড় যেটা। তাহলে সব থেকে বড়, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। তাহলে কি সুপারলেটিভ ফর্মে আছে? তাহলে অবশ্যই সুপারলেটিভ ফর্মের পূর্বে অবশ্যই কি বসবে? দি বসবে। ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্ট ইন দা ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ডের পূর্বে তাহলে দি বসলো কেন? পৃথিবীর বাইরে তো আরো অনেক গ্রহ আছে, তাই না? তাহলে নির্দিষ্ট করে কোনটা? পৃথিবীকে বোঝাচ্ছে। তাহলে পৃথিবীর ভিতরে, ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড, নির্দিষ্ট করে কোনটার ভিতরে বোঝাচ্ছে? পৃথিবীর ভিতরে বোঝাচ্ছে। এই কারণে সব জায়গায় কি বসবে? দি বসবে। অনেকে এই জায়গাটা ভুল করতে পারেন। ঠিক আছে, এই সুন্দরবনের আগে কি কি না দিতে পারেন আপনারা? দি, অনেকে কি করবে? নো আর্টিকেল বসায় দিয়ে আসবে। কিন্তু না, এখানেও কিন্তু সুন্দরবনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সো এখানেও কিন্তু কি বসবে? দি বসবে। তাহলে আশা করি এই জিনিসটুকু আপনারা বুঝতে পারছেন যে 5 নম্বর রুলসটা, সুপারলেটিভের ক্ষেত্রে কি বসবে? অবশ্যই দি বসবে। এবং তার আগেরটাও নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও কি বসবে? দি বসবে। তাহলে আশা করি এই 5টা রুলস আপনারা মনে রাখলে আর্টিকেলস এর কোথায় কি বসবে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই জায়গাগুলোই হচ্ছে কনফিউশনের জায়গা। এছাড়া যেগুলো আছে সেগুলো সব সাধারণ রুলস। সাধারণ রুলস কি? কনসোনেন্টের পূর্বে এ, ভাওয়েলের পূর্বে এন। ওকে, তাহলে আপনাদের জন্য একটা বোনাস একটা টিপস দিই, দিয়ে আমরা পার্ট 1টা শেষ করব। সেটা হচ্ছে কি?
ধরেন নির্দিষ্ট করে যদি কারোর নামকে ইন্ডিকেট করা হয়, যেমন ধরেন ইউ আর নজরুল আইসি, অর্থাৎ আপনি একটু বললেন তুমি তো দেখতেছি নজরুলের মতো হয়ে গেছো, কাজী নজরুলের মতো হয়ে গেছো, কবি কবি ভাব, কবিতার অভাব। ঠিক আছে, তো হচ্ছে দেখেন আপনি নির্দিষ্ট করে একজনকে কি বলছেন, একজনকে নামকে, একজন কবিকে ইন্ডিকেট করছেন, করছেন না? আচ্ছা তাহলে বলেন তো এখানে কি বসবে, এ বসবে, এন বসবে, না দি বসবে? কি হবে? অ্যান্সারটা দিয়ে ফেলেন। কি দি হবে? নির্দিষ্ট করে নজরুলকে বোঝাচ্ছি না, দি হবে না, এখানে হবে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে কেন এখানে এ হলো? সে কার মতো হয়েছে? সে একটি নজরুলের মতো হয়েছে। পৃথিবীতে কি নজরুল অনেকগুলো আছে নাকি? পৃথিবীতে তো নজরুল, কাজী নজরুল ইসলাম একজনই, রবীন্দ্রনাথ মনে করেন যে একজনই, কবি যারা আছে তারা কি একজন, একজনই। ঠিক আছে, এই কারণে তখন কিন্তু নির্দিষ্ট করে ওখানে হবে না। তাহলে এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে নির্দিষ্ট করে যদি কোনো নামকে যদি ইন্ডিকেট করা হয়, যে ইউ আর এ রবীন্দ্রনাথ আইসি, তুমি কার মতো হয়ে গেছো, তুমি তো দেখতেছি এখন রবীন্দ্রনাথের মতো হয়ে গেছো, তুমি তো দেখতেছি এখন নজরুলের মতো হয়ে গেছো, তুমি তো দেখতেছি এখন জন মিল্টনের মতো হয়ে গেছো, ঠিক আছে, শেক্সপিয়ারের মতো হয়ে গেছো। যখন এরকম কোনো নির্দিষ্ট নামকে ইন্ডিকেট করবে তখন সেখানে কি বসবে? অবশ্যই এ বসবে। ঠিক আছে, তাহলে আশা করি আর্টিকেলস এর এই কয়টা রুলস যদি আপনারা মনে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এইগুলো থেকে কনফিউশন প্রশ্ন আসে, তো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। এর পরবর্তী পার্ট 2 তে আমরা আর্টিকেলস এর আলোচনা করব, সেটা হচ্ছে কি কোথায় আর্টিকেল বসে না, এটা কিন্তু ভেরি কনফিউজিং। ঠিক আছে, এর পরবর্তী পার্টে আমরা ওই জিনিসটা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।